কিন্তু চয়েস আছে বলতে হবে। মেয়েটা কি কিউট, একদম পরীর মতো। আমার কিন্তু বেশ লেগেছে সাদিয়াকে। আমি তো ওকেই আমার ছেলের বউ করব। এই আয়ুষের বাবা শুনো, আজ সন্ধ্যার দিকে কিন্তু সাদিয়াদের বাসায় যাব, তুমি আর আমি। তুমি মেয়েটাকে দেখলে যা খুশি হবে না, একদম পুতুল। টিপু খান খাবার খেয়ে হাত ধুয়ে উঠে বলে, তুমি যেহেতু বলেছো তাহলে তো মানতেই হবে, আমি আজই যাব ছেলের বউ দেখতে। কথাটা বলে চলে গেল উপরে টিপু খান। আরুষি বেগম খাবারগুলো ঢেকে রুমে চলে গেল স্বামীর সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে। আয়ুষ অসহায়ের মতো বসে রইল ডাইনিং টেবিলে। আরশিয়া বাসায় এসে দেখে আয়ুষ ভ্যাবলাকান্তের মতো বসে বসে কিছু একটা ভাবছে। আরশিয়া হাতে থাকা পার্সটা টেবিলের উপর রেখে আয়ুষের সামনে চেয়ার টেনে বসে। কিরে ভাইয়া, এভাবে কি ভাবছিস? আরশিয়ার কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে আয়ুষ। অসহায় ফেস নিয়ে আরশিয়াকে সব বলে। আরশিয়া সবটা শুনে হেসে কুটি কুটি হয়, কিছুতেই হাসি থামাতে পারছে না। আরশিয়ার হাসি দেখে আয়ুষ আরশিয়ার মাথায় গাঁটটা মারে। কি হলো, তুই এভাবে পাগলের মতো হাসছিস কেন? প্রবলেম সলভ করে দে। আরশিয়া কোনো রকমে হাসি থামিয়ে বলে, হতি চালাকের গলায় দড়ি। এবার করো বিয়ে সাদিয়া নামের মেয়েটাকে। আম্মু দারুণ একটা কাজ করেছে। আম্মু আমার কাছে একটা ট্রিট পাওনা রইল। কথাটা বলে আরশিয়া টেবিল থেকে ব্যাগটা নিয়ে চলে যায় রুমে। আয়ুষ আরশিয়ার কথাটা মানে বুঝতে মিনিট খানেক সময় লেগে যায়। কলেজ ছুটি হয়েছে প্রায় মিনিট 10 মতো। মিহিকা আর রাফিয়া হেঁটে হেঁটেই বাড়ি ফিরছে। রাফিয়া অনেকক্ষণ ধরেই ফুসফুস করছে কিছু একটা বলার জন্য। মিহিকা সেটা বুঝতে পেরে হাঁটা থামিয়ে ওভারব্রিজের পাশে থাকা বেঞ্চটাতে বসে। রাফিয়াও গিয়ে বসে পড়ে মিহিকার পাশে। মিহিকা রাফিয়ার হাতটা ধরে বলে, তুমি কি কিছু বলবা রাফিয়া? নির্দ্বিধায় বলতে পারো সে কথা আমায়। মিহিকার কথা শুনে রাফিয়া জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাফিয়ার কান্না দেখে ভড়কে যায় মিহিকা। রাফিয়ার পিঠে হাত রেখে শুধায়। কি হলো, কাঁদছো কেন তুমি? আমায় বলো তো দেখি। রাফিয়া মিহিকাকে ছেড়ে সোজা হয়ে বসে বলে, মিহিকা, তোমার আয়ুষ ভাইয়ের কি সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সেদিন মিথ্যে বললেও আজ সত্যি বলছি, ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। তা তুমি কাঁদলে কেন? মিহিকা, তোমার ভাই তো আমার ক্রাশ ছিল। ক্রাশের বিয়ে, তাও অন্য কারোর সাথে, সেটা মানবো কিভাবে? রাফিয়ার কথা শুনে মিহিকা হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারে না। তা তুমি আমার ভাইয়ার বিয়ে নিয়ে কাঁদছিলে বোকামি, এটার জন্য কেউ কাঁদে? আমার ভাইকে কি ভালোবাসতে নাকি তুমি? ভালোবাসি নাকি জানি না, কিন্তু তোমার ভাই কত হ্যান্ডসাম। আমি প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। সবে তো কলেজে উঠলে, সামনে তো আরো হ্যান্ডসাম ছেলে দেখা পাবে। প্যারা নিও না, আমার ভাইয়ের থেকে দ্বিগুণ হ্যান্ডসাম ছেলে খুঁজে দিব। তাকে দেখলে তুমি আমার ভাইয়ের কথা ভুলেই যাবা। তুমি অনেক ভালো মিহিকা, জানো তো। মিহিকা গালে হাত দিয়ে বলে, ও মা, তুমি আজ জানলে নাকি? অবশ্য আগে জানতে কিভাবে? আগে তো তুমি পারতে শুধু অপমান করতে। সেসবের জন্য সত্যি লজ্জিত আমি তোমার সাথে। কিন্তু আমি প্রথম মিথ্যা ফ্রেন্ডশিপ করেছিলাম, কিন্তু তোমার সাথে তোমার মতো করে মিশতে মিশতে তোমার মধ্যে থাকা গুণগুলো আমার ভালো লেগেছে। তার উপর তো আমরা আত্মীয় হতে যাচ্ছি। আত্মীয়দের মধ্যে হিংসা পুষে রাখতে নেই। শুধু আত্মীয় না, যে কোনো মানুষের প্রতি হিংসা পুষে রাখা ঠিক না, বুঝলে? তুমি যে তোমার ভুল বুঝতে পারলে এটাই অনেক। আর আয়ুষ ভাইয়াকে নিয়ে আর মাথা ঘামিও না, চলো এখন বাসায় যাই। আহিল অফিস সেরে বাসায় ফিরছিল। আজ পার্সোনাল কিছু কাজ থাকায় আগেভাগেই চলে আসে অফিস থেকে। গাড়ি চালানোর এক পর্যায়ে সামনে ভালো মতো খেয়াল করতেই দেখে মিহিকা আর রাফিয়া হেঁটে হেঁটে ফিরছে। আহিল গাড়িটা নিয়ে সোজা ওদের সামনে দাঁড় করায়। মিহিকা সামনে কোনো গাড়ি আসায় গাড়ির দিকে দিয়ে দেখে আহিল। আহিল গাড়ি থেকে বের হয়ে বলে, আরে মিহিকা, রাফিয়া যে, তোমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছো কেন? রাফিয়া আহিলকে দেখে বলে, আহিল ব্রো, আসলে গাড়ি এখনও আসেনি, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তা তুমি এদিক দিয়ে যাচ্ছ কেন? তোমার বাড়ি তো উল্টো রাস্তায়। হ্যাঁ, আমি তো ওদের বাড়ি যাচ্ছিলাম। অভি ভাইয়া তো সামির আপুর সাথে ওর বাসায়, তাই যাচ্ছিলাম। ও, তা চলো তোমাদের ড্রপ করে দেই, যদি মিস মিহিকার কোনো সমস্যা না থাকে তবে। আরে ব্রো, ওর কি সমস্যা থাকবে? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এই মিহিকা, তাড়াতাড়ি ওঠো গাড়িতে। কথাটা বলেই রাফিয়া মিহিকাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। আহিল নিজের ঠোঁট খামড়ে গাড়িতে বসে পড়ে। আহিল গাড়ি চালাতে শুরু করলে রাফিয়া বলে ওঠে, হ্যাঁ গো, আহিল ব্রো, অভি ভাইয়া তো বিয়ে করে ফেলবে, সামনে তোর বিয়ে।
তোমার বিয়ে কবে খাবো বলো তো? রাফিয়ার কথা শুনে হতচকিত হয়ে যায় মিহিকা। আহিল খানিক হেসে বলে, হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ে করব। ভাবছি মেয়েটাকে দেখতে যাব, তারপর বিয়ে ডেট ফিক্সড করব। তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে ব্রো? আহিল বাঁ হাত দিয়ে চুলগুলো টেনে ধরে বলে, হুম, সে আমার গার্লফ্রেন্ড না, আর না তার সাথে আমার প্রণয় ঘটেছে। তার প্রতি আমার অনুভূতি নিয়ে আমি নিজেই দ্বিধায় ছিলাম। ভেবেছি এটা শুধু ভালো লাগে, কিন্তু বুঝতে পারিনি অজান্তে এটা ভালোবাসা হয়ে যাবে। মেয়েটা কি জানে ব্রো তুমি তাকে ভালোবাসো? না, আমি বলিনি। জানি বললে মেয়েটা সেটা নেগেটিভ মাইন্ডে নেবে। সোজা বিয়ের প্রস্তাব নিয়ে যাব, যাতে মানা করতে না পারে। তার সাথে প্রেম রিলেশন করতে চাই না। তোমার মতো সুদর্শন ছেলেকে না করতেই পারে না, দেখে নিও। সত্যি মিস মিহিকা, আমার মতো ছেলেকে কি কোনো মেয়ের পক্ষে রিজেক্ট করা সম্ভব? আহিলের করা প্রশ্নে চমকে ওঠে মিহিকা। কিছুটা ঠেস মেরে জবাব দেয়, আপনাকে কেন রিজেক্ট করবে না? সবাই কি আর আপনাকে পছন্দ করতে যাবে নাকি? তার মানে বলতে চাচ্ছেন তাকে বললে সে আপনার মতোই আমায় রিজেক্ট করবে? আমি কখন রিজেক্ট করলাম? আমি জাস্ট বললাম সবার তো আপনাকে পছন্দ হবে না। কেন আপনার আমাকে পছন্দ না? মানে? মানে হলো এই, আমাকে কি আপনার পছন্দ হয় না? পছন্দ হবে না কেন? হয়। সত্যি? না, মিথ্যে বলছি। আপনার আমার একটু ভালো লাগে না। আপনি অতিরিক্ত ফর্সা, তার উপর মুখে চাপ দাড়ি নেই। একটা সুদর্শন ছেলে তো সেই যার মুখে চাপ দাড়ি আছে, যে দেখতে কালো না আবার মাত্রাধিক ফর্সাও না। ওয়েট, তুমি আমার এত কিছু নজরে রাখো? বাহ, কে বলেছে আমার চাপ দাড়ি নেই? দাড়ি রাখলেই হয়ে যাবে। আর এখন কি রোদে পুড়ে পুড়ে গায়ের রং শ্যামলা করবো? আমি কি সেটা বলছি নাকি? আমার কথা আমি বলছি। আপনার গার্লফ্রেন্ড, সরি, যাকে পছন্দ করেন তার হয়তো আপনার এই রূপেই পছন্দ হতে পারে। না, হয়তো করবে না এই রূপ পছন্দ। সে অনেক খুঁতখুঁতে। ও আচ্ছা। কথাটা বলে চুপ হয়ে যায় মিহিকা। মিহিকা চুপ হওয়া দেখে আহিল খানিক হেসে ওঠে। রাফিয়া কিছু একটা আন্দাজ করে আহিলের কথার হাবভাব দেখে। আহিল মিহিকাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। মিহিকা গাড়ি থেকে বের হয়ে আহিলকে ভেতরে আসতে বললে আহিল না করে বলে অন্য একদিন আসবে। মিহিকা আর জোর না করে রাফিয়াকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে। রাফিয়াকে সোফায় বসিয়ে চাচিকে শরবত দিতে বলে। সে রুমে চলে যায়। মিহিকা ফ্রেশ হয়ে এসে দেখে রাফিয়া বসে আছে এখনো সোফাতে। এই রাফিয়া, এখন এখানে বসে আছো কেন? চলো আমার রুমে। এর মাঝে অভি আর সামিরাও সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রাফিয়াকে দেখে অভি বলে, কি রে তুই এখানে যে? সামির আপুকে দেখতে এসেছি, তুমি তো আসোই, আমিও চলে আসলাম। আরও টুকটাক কথাবার্তা বলে দুপুরের খাবার খেয়ে চলে যায় অভি আর রাফিয়া। আরশিয়া চলে আসে শ্বশুর বাড়ি। বাড়ি এসে দেখে সাহিল বাসায় নেই। শাশুড়ির কাছে জিজ্ঞেস করলে জানায় সাহিল নতুন জব নিয়েছে। কথাটা শুনে অনেক খুশি হয় আরশিয়া। সাহিল তাহলে আস্তে আস্তে সংসারী হয়ে উঠবে, কথাটা ভেবেই আনন্দ পায়। কিন্তু সেই আনন্দটা ক্ষণস্থায়ী হলো না। রাতে সাহিল অফিস সেরে ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলে রুমের ভেতরে আরশিয়াকে দেখে রেগে যায়। আরশিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুলা ঠিক করছিল। হঠাৎই হাতে টান লাগায়, মাথা ঘুরিয়ে দেখে সাহিল। সাহিলকে দেখে আনন্দিত হয়ে জড়িয়ে ধরতে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাহিল। কিঞ্চিত পিছিয়ে যায় আরশিয়া। সাহিল হুঙ্কার দিয়ে বলে, এ বাড়িতে এসেছো কেন তুমি? যাও তোমার নাগরের সাথে গিয়ে ফষ্টি নষ্টি করো গিয়ে। আমার রুমে এসেছো কেন? আরশিয়া সাহিলের কোনো কথা আর মানিয়ে বুঝে না। ভাবলাকান্তের মতো চেয়ে বলে, এসব তুমি কেন বলছো সাহিল? আমার নাগরকে আমি ফষ্টি নষ্টি করবো মানে? ন্যাকাশাচ্ছ তুমি। আমি ভুল কিছু বলিনি। ক্যাফেতে কি আমি ভুল দেখেছি? ওই ছেলেটা তোমার প্রেমিক না? ওই ছেলেটার সাথে যখন তোমার সম্পর্ক ছিল, তাহলে ছেলেটা কেন তোমায় বিয়ে করতে বললে আমায়? কিসব উল্টাপাল্টা কথা বলছো? কোন ছেলে আর কোন ক্যাফে? ওয়েট, তুমি কি কাল বিকেলে নীলা ক্যাফের কথা বলছো? হ্যাঁ, আমি সেটার কথাই বলছি। আরে আমার সাথে ছিল, ও তো সজীব, বিদেশ চলে যাবে তাই দেখা করলাম। সাথে প্রেমিকও তো। ও আমার প্রেমিক না। মিথ্যা বলো না। ছেলেটা নিজের মুখে আমায় বলেছে ফোন করে তার সাথে তোমার 3 বছরের সম্পর্ক। সে কি মিথ্যা বলেছে? অবশ্যই মিথ্যা বলেছে। তোমার বিশ্বাস না হলে চলো, আমি বিশ্বাস করাচ্ছি। কথাটা বলে সাহিলকে টেনে সজীবের বাসায় নিয়ে যায়। সজীব সোফায় বসে এক হাতে সিগারেট ফুঁকছিল আর এক হাত দিয়ে গ্লাসে মদ ঢালছিল। এত রাতে আরশিয়াকে নিজের বাসায় দেখে অবাক হয় সজীব। সোফা থেকে উঠে আরশিয়ার সামনে দাঁড়ায়। আরশিয়ার রীতিমতো সারা শরীর রাগে কাঁপছে। টি টেবিলে থাকা মদের গ্লাসটা নিয়ে সোজা কোনো কথা না বলে সজীবের মুখ বরাবর ফিক্কা মারে। মুহূর্তে সজীব রেগে যায়।
তেড়ে এসে আরশিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ করে উঠে আরশিয়া। তোর সাহস তো কম না, আমার বাড়িতে এসেই আমার গায়ে মদ ফিক্কা মারিস। তুই তোর আর আমার নামে সাহিলকে কি বলেছিস? তোর আর আমার সম্পর্ক 3 বছরের? তুই আমার প্রেমিক? বাহ, জেনেও গেছিস। আমি তো জাস্ট বোকার সাহিলটাকে বলেছি তোর আর আমার সম্পর্কের বয়স 3 বছরের, সেটা বন্ধুত্বের। এমনকি সাহিল যদি সেটাকে প্রেমের সম্পর্ক বুঝে নেয়, সেটা আমার কি দোষ? তুই বলিসনি তুই আমার প্রেমিক? হ্যাঁ বলেছি, আগুনে একটু ঘি ঢালার জন্য। ওই বোকা সাহিল নিজেকে ভালো প্রমাণ করতে চাইছিল, ওকে দিয়েই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম, কিন্তু বোকাটা আমার সব প্ল্যান ভেস্তে দিল। আরশিয়া সজীবের হাতে কামড় দিয়ে পাশে থাকা খেলার স্টাম্প নিয়ে সজীবের পায়ে বাড়ি মারে। তোর সাহস কম না? তুই সাহিলকে আমার নামে উল্টোপাল্টা বলেছিস। তোকে একবার বলেছিলাম না আমার সংসার ব্যাপারে কোনো কথা না বলতে? ওয়ার্নিংও দিয়েছিলাম, মানলি না। আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ তোকে তো আমি... বলে পা দিয়ে উল্টা পাল্টা লাথি দেওয়া শুরু করলো। সাথে তো আছে স্টাম্পের বাড়ি। সাহিল এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আরশিয়ার কার্যকলাপ দেখছিল। আরশিয়ার এমন পাগলামো দেখে সাহিল দৌড়ে ভেতরে এসে আরশিয়াকে থামায়। সাহিলকে দেখে সজীব আতঙ্কিত হয়ে যায়। আরশিয়া সাহিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, বলে, দেখলে তো ওর চালটা? এর জন্যই তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। ওর সাহস কত আমার সাথে গেম খেলতে নামে। তোর মতো সজীবকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো বুদ্ধি সাহস দুটোই আমার আছে। কালকের ভেতর যদি আমি তোকে বিদেশে তোর বাপ মার কাছে না যেতে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন। কথাটা মাথায় রাখিস। এখন কেবল পাটা ল্যাংড়া করে দিলাম, এরপর পা দিয়ে হাঁটতে যেন না পারিস তার ব্যবস্থা করে যাব। চলো সাহিল। কথাগুলো বলে সাহিলের হাত ধরে চলে যায় আরশিয়া। আর সজীব ব্যথার কারণে চিল্লিয়ে ওঠে। সন্ধ্যায় টিপু খান আর আরশি বেগম আসে সাদিয়াদের বাসায়। সাথে আছে আয়ুষ। আয়ুষ মূলত এসেছে বিয়েটা ভাঙার জন্য। সাদিয়া শাড়ি পরে বসে আছে তাদের 3 জনের সামনে। টিপু খানেরও মেয়ে পছন্দ হয়েছে, এখন বিয়ের ডেট ফিক্সড করবে। আর তখনই আরশি বেগমের কানে কানে আয়ুষ বলে ওঠে সে সাদিয়ার সাথে আগে কথা বলবে। আরশি বেগম সেটা শুনে বলে, এই তুই আবার কিসের কথা বলবি? পাত্রী কি অপরিচিত নাকি যে তুই আলাদা করে কথা বলবি? কোনো কথা বলা লাগবে না, আগে তারিখ ঠিক করে নেই, পরে গিয়ে কথা বলিস। আয়ুষ দাঁত কিরমির করে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে। সাদিয়া আয়ুষের দিকে তাকানো দেখে চোখ টিপ দেয়। আয়ুষ সেটা দেখে চোখ দিয়ে ইশারায় বোঝায় যে সে সময় আমারও আসবে, আমিও দেখে নিব তোমায়। ফাইনালি বিয়ের ডেটও ফিক্সড করলো। সামনের মাসের 5 তারিখে সাদিয়া আর আয়ুষের বিয়ে। হাতে গোনা মাত্র 20-22 দিনের মতো সময় আছে। সাদমান খান আর তার স্ত্রীকে বলে ফ্রিজ থেকে মিষ্টি আনিয়ে টিপু খানের মুখে ভরে দেয়। সেই সুযোগে আয়ুষ সাদিয়ার হাত টেনে ধরে অন্য পাশে নিয়ে যায়। সাদিয়া হাতটা আয়ুষের হাত থেকে ছাড়িয়ে লাজুক ভঙ্গিতে বলে, আহা জানটা আমার, তোমার কি তর্স হয়েছে না? কি ভাববে বলো তো তারা? একদম ন্যাকামি করবে না তো। তুমি ভালো করে জানো এই বিয়ে হলে আমিও সুখী হব না, তুমিও সুখী হব না। তাহলে বিয়েটা করছো কেন? সাদিয়া তার ছেলের হাসি দিয়ে বলে, তুমি আমার থেকে মুক্তি চাইলেও আমি তোমাকে মুক্তি দেব না, কারণ আমি অতটাও মহৎ নই যতটা তুমি ভাবো। তোমার দ্বারা আমার সুখ না হলেও দুঃখ হয়েই আমি ঝুলে থাকবো তোমার সাথে। আর তোমাকে আমার চাই, বুঝলে? যাও বাসায় গিয়ে বিয়ের প্রিপারেশন নাও বেবস। কথাটা বলে সাদিয়া চলে আসে। আয়ুষ পাশে থাকা দেয়ালে সজোরে ঘুষি মারে। কাল রাতেই সাহিল আর আরশিয়া বাসায় ফেরার পর কেউ আর কারোর সাথে কথা বলেনি। না খেয়ে ওভাবেই দুজন ঘুমিয়ে পড়েছিল। সকালে আরশিয়া ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। ব্রেকফাস্ট টেবিলে সাজাতেই সিঁড়ির দিকে চোখ যেতেই দেখে সাহিল নিচে নেমে আসছে। সাহিল ঘুম থেকে উঠে বিছানায় আরশিয়াকে দেখতে না পেয়ে অজানা আতঙ্কে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে আলমারির কাছে গিয়ে দেখে আরশিয়ার জামা কাপড় আছে কিনা। আলমারি খুলেই দেখে আরশিয়ার জামা কাপড় আছে। এতক্ষণেই যেন আটকে রাখা শ্বাসটা সে স্বস্তিতে নিতে পারলো। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে আরশিয়া খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। ধীর পায়ে আরশিয়ার সামনে এসে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আরশিয়া একবার সাহিলের দিকে যেয়ে পুনরায় আবার নিজের কাজে মনোযোগ দেয়। সাহিল হাঁসফাঁস করে কিছু বলার জন্য। আরশিয়া সাহিলের এমন হাঁসফাঁস করা দেখে বলে, কিছু বলতে চাইলে বলো।
আর তা না হলে দূরে গিয়ে দাঁড়াও। সাহিল মাথা নিচু করেই শুধায়। আই এম রিয়েলি সরি আরশিয়া, কালকের ঘটনার জন্য সত্যি অনুতপ্ত। এমন ভুল আর কখনোই করবো না। অন্য কথা শুনে কখনোই তোমায় জাজ করবো না। আরশিয়া হাতে কাজ থামিয়ে সাহিলের দিকে ঘুরে বলে, তোমার কি আমায় খারাপ মনে হয় সাহিল? ভালোবাসি তোমায়, তাই সেদিন বিয়ের আসরে অমন করে একটা অন্যায় করে ফেলেছি। সেটার জন্য তো কম অনুতপ্ত হইনি। আমি সেই ভুলটার জন্য আজও ধুকে ধুকে মরছি। মানুষ মাত্রই ভুল করে। আমি ভুল না অন্যায় করে ফেলেছিলাম, তার জন্য আজও বাবা আমার সাথে কথা বলে না। আমি কি মানুষটা এতই খারাপ? আমিও তো কম অন্যায় করিনি। টাকার লোভে তোমায় বিয়ে করেছিলাম। বাবা ভাইয়ের চোখে নিচু হয়ে গেছি, নিজেকে বদলে ফেলতে চাইছি, কিন্তু পুরনোটা কথাটা থেকে যায়। বাবা ভাই, দাদি, আহিয়া, মায়ের কথা না হয় বাদই দিলাম, আর বাকিরা কখনো হয়তো আমায় বিশ্বাস করবে না। মনের কোথাও আমায় নিয়ে দ্বিধা থাকবেই। আচ্ছা বাদ দাও, একটু সময় দাও তাদের, দেখবে ঠিক আমাদের মেনে নেবে। এভাবে তাড়াহুড়ো করে নিচে নামছিলে কেন? আমি ভেবেছিলাম তুমি হয়তো কালকের ঘটনার জন্য চলে গেছিলে, তাই আর কি। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমায় ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। সামান্য মৌলমালিন্যতে ছেড়ে যাবার প্রশ্নই আসে না। যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, ব্রেকফাস্ট করে অফিসে যেতে হবে তো। সাহিল মাথা চুলকে হ্যাঁ জানিয়ে মুচকি হেসে উপরে চলে যায়। আরশিয়া হাঁক ছেড়ে ডাকে, কই গো শাশুড়ি মা, শ্বশুর মশাই, দাদি, ননদিনী, ভাইয়া, তাড়াতাড়ি আসুন, খাবার বেড়েছি। আরশিয়ার ডাক শুনে আসমানি বেগম, শফিক সাহেব, আহিয়া, আহিল, সাইফা নিচে নেমে আসে। আরশিয়া সবাইকে দেখে বলে, নিন নিন বসে পড়ুন, এবার ব্রেকফাস্টের সময় হয়ে এসেছে তো। সবাই এক এক করে বসে পড়ে খাবার খেতে। এর মধ্যে সাইলও তৈরি হয়ে নিচে নেমে আসে। খাবারের এক পর্যায়ে আহিল বলে ওঠে, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, আমি শুনছি। বাবা, আমি বিয়ে করতে চাই। আহিলের কথা শুনে শফিক সাহেব বিষম খায়, আর বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আহিলের দিকে। আহিল নিশ্চিন্তে খাবার খাচ্ছে, আশেপাশে তার কোনো খেয়াল নেই। শফিক সাহেবের মুখ থেকে কোনো আওয়াজ না পেয়ে আহিল মাথা উঁচু করে বলে, কি হলো? কিছু বললাম তো, বিয়ে করতে চাই আমি। মেয়ে আমার পছন্দ। তুমি গিয়ে তার বাবার সাথে কথা বলবে জাস্ট। শফিক সাহেব একটা ঢোক গিলে বলে, তুই কি আমার সাথে মজা করছিস আহিল? আশ্চর্য, মজা করতে যাব কেন? আমার তো বয়স হচ্ছে। তোমাদের কি ইচ্ছে করে না ছেলে বউ দেখতে, তাদের ছেলে মেয়ের সাথে খেলাধুলা করতে? হ্যাঁ করে তো, কিন্তু কার বাবার সাথে কথা বলবো? মিহিকার বাবার সাথে। কথাটা কর্ণকোহর হতেই শফিক সাহেব আকস্মিক চমকে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা আরশিয়ার মুখটা হা হয়ে যায়। সাহিল, আহিয়া রীতিমতো অবাক। আসমানি বেগম তো বেজায় খুশি। শফিক ভ্রুকুচকে শুধায়, পাগল হয়ে গেছো তুমি? আরমান কখনোই রাজি হবে না। এমনিতে আস্তে আস্তে আমাদের সম্পর্কের উন্নতি হচ্ছে, তার কাছে আবার মিহিয়াকে চেয়ে বসলে সে মিহিয়াকে দিবে না, সাথে বন্ধুত্বের মধ্যেও ফাটল ধরবে। না, ধরবে না ফাটল। তুমি জাস্ট আঙ্কেলের সাথে কথা বলো, আর রাজি করানোটা আমার উপর ছেড়ে দাও। আমি ঠিক রাজি করিয়ে ফেলবো। তোমাদের যদি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে তাহলে মিহিকার সাথে বিয়ে দাও, আর তা না হলে নাতি নাতনির মুখ দেখার আশাও বাদ দাও। কথাটা বলে আহিল চলে যায় অফিসের জন্য। ছেলের এমন লাগামহীন কথা শুনে শফিক সাহেব মাথা নিচু করে ফেলেন। সাইফা বেগম মুখ চেপে হাসে, যাক, আমার ছেলে তাহলে এতদিনে আমার মনের কথা বলল। মিহিকাকে ছেলের বউ করার ইচ্ছেটা এবার তাহলে পূরণ হবে। কি বলো আহিয়ার আব্বা? শফিক সাহেব যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বা বলবেন তিনি। খাবার অর্ধেকটা প্লেটে রেখে হাত ধুয়ে চলে গেল উপরে। আহিয়া পরোটার টুকরো মুখে নিয়ে বলে, আমার মনে হয় না মামু এত সহজে রাজি হবে। মাঝখান থেকে আরশিয়া কথাটা বলে ওঠে। আরশিয়ার কথা শুনে আসমানি গলা খাকারি দিয়ে শুধায়, তা আরশিয়া, তুমি তো এবারের বউ, তোমায় আমি এবারের বউ হিসেবে মেনে নেব যদি তুমি পারো মিহিকার বাবাকে রাজি করাতে, তাহলেই। প্রথম কথাটা শুনে আরশিয়া খুশি হলেও শেষের কথাটা শুনে মন খারাপ হয়ে যায়। এরা কি আদৌ পারবে সে? কিন্তু শাশুড়ি মা, মামু কি রাজি হবে? সে আমি জানি নাকি, তুমি বোঝাবে তোমার মামুকে। যদি করাতে পারো রাজি, তাহলে আমি আসমানি বলছি, মন থেকে তোমায় এবারের বউ হিসেবে মেনে নেব। কথাটা বলে আসমানি চলে যায়। আহিয়া খাবারটা শেষ করে সাইফা বেগমকে ধরে নিয়ে উপরে উঠে যায়। টেবিলে পড়ে রইল সাহিল, আরশিয়া। আরশিয়া সাহিলের দিকে অসহায় দৃষ্টি নিয়ে তাকালে সাহিল বলে, চিন্তা করছো কেন? তুমি নিশ্চয়ই পারবে। আগে বাবা গিয়ে কথা বলুক, তারপর রাজি না হলে তুমি যাবার সাথে আমিও যাব। আর আহিল ভাই তো আছেই, সেটা ঠিক রাজি করিয়ে ছাড়বে। তুমি বরং ওসব না ভেবে খাবার খেয়ে নাও। আমার খাওয়া শেষ, আমি আসি। কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে আরশিয়ার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়।
আরশিয়া তো সাহিলের এমন কাজে অবাক। তার মানে তার কপালেও সুখের ধরা দিচ্ছে। এই সুখের নাগাল পেতে হলে অবশ্যই এই কাজে সফলতা আনতে হবে। যে করে হোক মামুকে রাজি করাতেই হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।